জাতীয় নির্বাচনের ঘোষণা এলে চেনা পরিচিত অনেক নেতাকেই দেখা যায় ভোল পাল্টাতে, দল পাল্টাতে। বাংলাদেশের রাজনীতিতে এমন অনেকের কাছেই দলীয় আনুগত্য এক ধরনের পোশাকের মতো, যেটা বদলে ফেলতে হয় সময়ের সঙ্গে, আর সেই সময়টা হলো নির্বাচন। নির্বাচনের ডামাডোল বাজলেই তাদের পোশাক পাল্টানোর যে রাজনৈতিক সংস্কৃতি, তা আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে আবারও দেখা যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে জাতীয় নির্বাচন হয়েছে মোট 12টি। স্বাধীনতার পর থেকে এসব নির্বাচনকে ঘিরে বারবার দল বদলানোর কয়েকজন নেতার কথা জানার চেষ্টা করব আজকের স্টার এক্সপ্রেসে। রাজনৈতিক ডিগবাজি যদি কোনো শিল্প হতো, তাহলে তার সুনিপুণ শিল্পী হিসেবে যিনি বিখ্যাত হতেন, তিনি শাহ মোহাম্মদ আবু জাফর। গত 19 জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী তিনি এ পর্যন্ত 7টি ভিন্ন দলের প্রার্থী হয়ে মোট 11টি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। যখনই প্রয়োজন হয়েছে তখনই দল বদলেছেন। সর্বশেষ তিনি জনতা পার্টি বাংলাদেশে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে জাতীয় পার্টি জেপি আনিসুরের নেতৃত্বাধীন জোট থেকে প্রার্থী হয়েছেন ফরিদপুর 1 আসনে। 1979 সালে দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মালিক গ্রুপ প্রার্থী হিসেবে তার এই নির্বাচনী যাত্রা শুরু হয়। এরপর 1986 সালে বাকশাল ও 1988 সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়ী হন তিনি। 1991 ও 96 সালের নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হয়ে তিনি পরাজিত হন। 2001 সালে পরাজয়ের স্বাদ নেন নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের প্রার্থী হয়ে। পরবর্তীতে 2008 এবং 2018 সালে বিএনপির প্রার্থী হিসেবে এবং 2024 সালে বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে পরাজিত হন। দল বদলানোর প্রসঙ্গে আবু জাফর বলেন, আমি একাধিকবার দল পরিবর্তন করেছি ঠিকই, কিন্তু এতে আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। আমার এলাকার একজন মানুষও বলতে পারবে না আমি কারো জমি দখল করেছি বা কারো কোনো ক্ষতি করেছি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরও বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিবিদ দল পরিবর্তন করেছেন অথবা নিজের দল বিলুপ্ত করে বড় দলে যোগ দিয়েছেন। কুমিল্লা 7 আসন। এই আসনে বিএনপির মনোনয়ন নিশ্চিত করার জন্য গত 24 ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন ব্যবসায়ী রেদওয়ান আহমেদ। 1986 সালে জাতীয় পার্টির মাধ্যমে সংসদ হন রেদওয়ান। 1991 সালে স্বতন্ত্র ও 2001 সালে বিএনপির প্রার্থী হিসেবে তিনি আবার জয়ী হন। 2006 সালে বিএনপি ছেড়ে কর্নেল অলি আহমেদের এলডিপিতে যোগ দিলেও আবারও তিনি এবার ফিরে এসেছেন পুরনো ঘরেই। ওদিকে বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ যোগ দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে, যেটা 11টি দল নিয়ে শুরু হলেও এখন 10 দলের সমঝোতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে। 1980 সালে বিএনপিতে যোগ দিয়ে উপনির্বাচনে জয়ী হওয়া অলি আহমেদ 1991 থেকে 2001 সাল পর্যন্ত টানা 4 বার বিএনপির টিকিটে এমপি হন। 2006 সালে তার নেতৃত্বে এলডিপি গঠন করা হয় এবং পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটেও যোগ দেয়। জোট ছেড়ে 2008 সালের নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন অলি। 2012 সাল থেকে বিএনপির জোটে ছিলেন তিনি, কিন্তু সেখানেও আসন ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে গত ডিসেম্বরে তিনি বেরিয়ে যান এই জোট থেকে। তার ছেলে ওমর ফারুক চট্টগ্রাম 14 আসন থেকে প্রার্থী হয়েছেন। জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতাদের নিয়ে 2020 সালের মে মাসে গঠন করা হয় আমার বাংলাদেশ বা এবি পার্টি। এবারই প্রথম এই দলটি নির্বাচনে অংশ নিচ্ছে। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ক্ষমা চাইতে জামায়াতে ইসলামের অস্বীকৃতি এবং বাস্তবমুখী সংস্কারে দলটির অনীহার কারণে ছাত্র শিবিরের ক্ষুব্ধ একদল সাবেক নেতা এবি পার্টিতে যোগ দেন। দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের মজলিসে শুরার সদস্য ছিলেন। তিনি জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছেন এবং ফেনী 2 আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদত হোসেন সেলিম বিএনপিতে যোগ দিতে নিজের দলই বিলুপ্ত করে দিয়েছেন। এবারে নির্বাচনে তিনি লক্ষ্মীপুর 1 আসন থেকে প্রার্থী হচ্ছেন ধানের শীষের। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক এবং পরে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2006 সালে তিনি এলডিপিতে যোগ দেন, তবে দলটির জাতীয় কমিটিতে জায়গা না পায় 2019 সালে সেটি ছেড়ে নিজেই গঠন করেন বাংলাদেশ এলডিপি। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া 2018 সালে নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন এবং জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেন। 2021 সালে তিনি যোগ দেন গণ অধিকার পরিষদে এবং সেটার প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হন, যদিও 2024 সালে আবার তিনি সেই দলটি ছেড়েও দেন। পরবর্তীতে গত ডিসেম্বরে বিএনপিতে যোগ দিয়েছেন এবং প্রার্থী হয়েছেন হবিগঞ্জ 1 আসন থেকে। বিএনপিতে যোগদান অনুষ্ঠানে কিবরিয়া বলেছিলেন, বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। এটি এমন একটি দল যা ইতিহাসে বিরলভাবে 2 বার গণতন্ত্রকে রক্ষা করেছে। জিয়াউর রহমান আমার আদর্শ। এবার আসি রুস্তম আলী ফরাজির কাছে। তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন 1996 সালে এর সাথে জাতীয় পার্টি থেকে।
1998 সালে দলে ভাঙনের পর তিনি আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। পরে তিনি বিএনপিতে যোগ দিয়ে 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন, 2014 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী হন এবং পরে আবার পুরনো ঘাঁটি এরশাদের জাতীয় পার্টিতে যোগ দেন। 2018 সালে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 2024 সালে স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হওয়ার পর তিনি আগস্টে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন এবং আগামী নির্বাচনে পিরোজপুর 3 আসন থেকে তিনি সংসদ সদস্য প্রার্থী হয়েছেন। আসন্ন নির্বাচনে সৈয়দ এহসানুল হুদা তার বাংলাদেশ জাতীয় দল ভেঙে দিয়েছেন, রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন, ববি হাজ্জাজ তার এনডিএম এর চেয়ারম্যান পদ ছেড়েছেন। তারা তিনজনই তাদের দল ছেড়েছেন, যোগ দিয়েছেন বিএনপিতে। সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ 5, রাশেদ খান ঝিনাইদহ 4 ও ববি হাজ্জাজ ঢাকা 13 আসন থেকে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন। এবারে নির্বাচনে পাবনা 1 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অধ্যাপক আবু সাইদ। তিনি প্রথমবার 1970 সালে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন বাকশালে যোগ দেন এবং পরবর্তীতে 1991 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর তিনি আবার আওয়ামী লীগে ফিরে 1996 সালের জুনে নির্বাচনে জয়ী হন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত করা হয়, ফলে পরবর্তী 2 নির্বাচনে আওয়ামী লীগ তাকে আর টিকিট দেয়নি। তিনি 2014 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন। 2018 সালের নির্বাচনে আগে গণফোরামে যোগ দেন এবং বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করেন। আসি আনিসুল ইসলাম মাহমুদের কথায়। 1979 সালে বিএনপির টিকিটে তিনি নির্বাচিত হন এবং পরে 1986 এবং 88 সালে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে জয়ী হন। তিনি 2008, 14, 18 এবং 24 সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হন। 2025 সালের আগস্টে জাতীয় পার্টির একাংশের নেতা হওয়া এই ব্যক্তি চট্টগ্রাম 5 আসন থেকে এবারের নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, তবে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছে। আপিলের পর নির্বাচন কমিশনও সেই সিদ্ধান্তই বহাল রেখেছে। এখন তার সামনে খোলা আছে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পথ। এতে গেল এবারের নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের কথা, কিন্তু এমনটা ভাবার কিছু নাই যে এইবারের নির্বাচনে এই সব ডিগবাজিগুলো নতুন করে প্রচলন হয়েছে। বাংলাদেশে এমন ডিগবাজি চলে আসছে দশকের পর দশক ধরে। অসংখ্য রাজনীতিবিদ তাদের রাজনৈতিক জীবনে দল পরিবর্তন করেছেন, যেমন শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি 1973 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং সংসদের প্রথম চিফ হুইপ হন। সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার ঘটনার পর তিনি তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের ডেমোক্রেটিক লীগে যোগ দেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং এইচ.এম. এরশাদের ক্ষমতা দখলের পর শাহ মোয়াজ্জেম জনদলের অন্যতম প্রতিষ্ঠাতা হন, যা পরে রূপ নেয় জাতীয় পার্টিতে। তিনি জাতীয় পার্টির টিকিটে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে 2006 সালে বিএনপিতে যোগ দিয়ে 8 ও 18 সালে নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন। আসি মিজানুর রহমান চৌধুরীর কথায়। 1973 সালে তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর হত্যার পরে তিনি আওয়ামী লীগের একটি অংশের নেতৃত্ব দেন এবং 1979 সালে নির্বাচনে জয়ী হন। 1984 সালে তিনি এরশাদের জনদলে যোগ দেন, যা পরে জাতীয় পার্টি হয়। মিজানুর 1986 সালে প্রধানমন্ত্রী হন এবং 1991 সালে আবার সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে তিনি পুনরায় আওয়ামী লীগে যোগ দেন এবং মৃত্যুর আগ পর্যন্ত দলটিতে উপদেষ্টা হিসেবে ছিলেন। মওদুদ আহমেদও তার জীবনে অনেকবার দল পরিবর্তন করেছেন। তিনি 1979 সালে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন, পরে 86, 88, 91 সালে নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জয়ী হন। 1996 সালে তিনি আবার বিএনপিতে ফেরেন এবং 2001 সালে নোয়াখালী 1 আসনে জয় পান। 2008 সালে তিনি খালেদা জিয়ার ছেড়ে দেওয়া বগুড়া 7 আসন থেকে নির্বাচিত হলেও 2018 সালের নির্বাচনে হেরে যান। সালাউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক যাত্রাও বিস্তৃত হয়েছে একাধিক দলে। তিনি 1979 সালে মুসলিম লীগ ও ইসলামী ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম 6 আসনে জয়ী হন। পরে 1986 সালে জাতীয় পার্টির প্রার্থী এবং 1991 সালে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসাবে নির্বাচিত হন। বিএনপিতে যোগ দেওয়ার পর তিনি 1996 এবং 2001 সালে চট্টগ্রামের 7 এবং 2008 সালে চট্টগ্রাম 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক স্পিকার শামসুল হুদা চৌধুরীও দল পরিবর্তন করেছেন বেশ কয়েকবার। তিনি 1979 সালে বিএনপির ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন। 1986 এবং 88 সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হন। 1996 সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচন করেন। সুরঞ্জিত সেনগুপ্ত 1973 সালের নির্বাচনে ন্যাপ মুজাফফর থেকে নির্বাচন করে পরাজিত হন। তিনি 1979 সালে জাতীয় একতা পার্টির টিকিটে জয়ী হন। 1986 সালে ন্যাশনাল আওয়ামী পার্টির প্রার্থী হিসাবে এবং 1991 সালে গণতন্ত্রী পার্টির প্রার্থী হিসাবে তিনি জয় পান। পরে আওয়ামী লীগে যোগ দেন। 1996 সালের জুনের নির্বাচনে পরাজিত হলেও 1997 সালের অক্টোবরে উপনির্বাচনের মাধ্যমে তিনি সংসদে ফেরেন এবং 2014 সাল পর্যন্ত টানা 3 মেয়াদ তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফরিদপুর 2 আসনের
কে এম ওবায়দুর রহমান আওয়ামী লীগ দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং 1973 সালের নির্বাচনে জয়ী হন। তিনি 1978 সালে বিএনপিতে যোগ দেন এবং 1979 সালে আবার নির্বাচিত হন। পরে তিনি 1996 সালের জুন ও 2001 সালের নির্বাচনে জয় পান। 1975 পরবর্তী সময়ে তিনি খন্দকার মোস্তাক আহমেদের মন্ত্রিসভার সদস্য ছিলেন। এরপর এরশাদ আমলে জনতার দল গঠন করেন এবং 1991 সালের নির্বাচনেও অংশ নেন। বাংলাদেশের প্রথম নারী সংসদ সদস্য সৈয়দা রাজিয়া ফয়েজ 1979 সালের উপনির্বাচনে খান এ সবুরের নেতৃত্বাধীন মুসলিম লীগের প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন। 1987 সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে মন্ত্রী হন এবং 1991 ও 1996 সালের নির্বাচনেও জাতীয় পার্টির প্রার্থী হন। পরে 2008 সালে তিনি যোগ দেন বিএনপিতে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দলটির সঙ্গেই যুক্ত ছিলেন। বারবার এমন দল পরিবর্তন করা নেতাদের বিষয়ে নির্বাচন বিশেষজ্ঞ ও নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন তুলির মন্তব্য হলো, যারা ঘন ঘন দল পরিবর্তন করেন তারা দলের উন্নতি তো দূরের কথা, দেশের উন্নতি নিয়েও ভাবেন না। কেউ যখন একটি দল ছেড়ে অন্য প্রতীক দিয়ে নির্বাচন করেন তখন এটাই প্রমাণ হয় যে দলের চেয়ে নিজের জয়ের বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ। আরও গুরুতর মন্তব্য করেছেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। তিনি বলেন, বর্তমানে অনেকেই রাজনৈতিক দলকে একটি ব্যবসা হিসেবে দেখেন। তারা মনে করেন সংসদ সদস্য হওয়া একটা বড় বিনিয়োগ, যেখান থেকে পরে বড় আকারে মুনাফা পাওয়া যায়। তারা মনে করেন একবার সংসদ সদস্য হয়ে গেলে এলাকার জমিদার হয়ে যাব, পুরো এলাকার মালিক হয়ে যাব, আমার কথার উপর আর কেউ কথা বলতে পারবে না, 5 বছরের মোটা অঙ্কের টাকা কামিয়ে নিব, এরপর জীবনে আর কিছু না করলেও চলবে। দল পাল্টানো ব্যক্তিদের একমাত্র লক্ষ্য থাকে নির্বাচনে জেতা, তাই তারা মনে করেন যেহেতু জেতার সম্ভাবনা কম, হয় দল ভেঙে দিতে হবে, নয়তো বড় দলে যোগ দিতে হবে। এজন্যই দলীয় আনুগত্যের চেয়ে যে কোনো উপায়ে সংসদ সদস্য হওয়া অনেকের কাছে বেশি প্রাধান্য পায়। এই দুই বিশেষজ্ঞই 2008 সালের নির্বাচনের আগে জনপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের কথা স্মরণ করেন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেবার আরপিওতে শর্ত দিয়েছিল যে দলীয় প্রার্থী হতে হলে ওই দলের সদস্য হিসেবে তাকে অন্তত 3 বছর থাকতে হবে। কিন্তু 2013 সালে আবার আরপিও সংশোধনের সময় এই বিধানটি বাদ দেওয়া হয়। দুই বিশেষজ্ঞ মনে করেন এই শর্তটি ফিরিয়ে আনা জরুরি, তা না হলে নিজ স্বার্থে দল বদলানোর এই সংস্কৃতি কখনোই বদলাবে না। সেই সঙ্গে ছোট রাজনৈতিক দলগুলোকেও ধীরে ধীরে নিজেদের শক্তিশালী করতে হবে, তা না হলে দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চা হুমকির মুখে পড়বে।